আমাদের 7 নম্বর পৃষ্ঠাতে আরও একক কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়া গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেটকে। দুইটা তালিকা পদ্ধতির সেট দেওয়া আছে, প্রথমে 1 নম্বরে এ আর বি। তো এই দুইটা সেটকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ থেকে গঠনে প্রকাশ করতে পারি সেই জিনিসটা এখন শিখব। এই দুইটা সেট দেওয়া আছে পৃষ্ঠা নম্বর 7 একক কাজের 1 নম্বরে, যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আপনি এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করেন। আমরা একটু দ্রুত করি, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এই সেটটাকে কিভাবে প্রকাশ করা যায়? আপনি যখন এই সেটগুলোকে আপনি গঠন পদ্ধতিতে নেবেন, তখন আপনার গঠন পদ্ধতির শেপগুলো একটু মনে থাকা দরকার, কাঠামোটা কেমন ছিল। ফার্স্টে সবসময়ের জন্য আপনি এই সেট সংখ্যাগুলোর পরিচয়টা আগে জেনে নেবেন। এই সেটের সংখ্যাগুলোর পরিচয় যদি আমরা একটু চিন্তা করি, 7-এর গুণিতক সংখ্যা পাওয়া যায়। 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এরপরে নেগেটিভ দিকেও সেটা আসছে। তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা, সহজ কথা, পূর্ণ সংখ্যার 7-এর গুণিতক সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি সরাসরি লিখি যে এক্স যেন 7-এর গুণিতক এবং কত থেকে কত, -28 থেকে, এভাবে বলা যায়। অথবা এটাকে আরেকভাবে লেখা যাইতো, যদি আমরা চিন্তা করি এক্স বিলংস টু জেড, যেহেতু পূর্ণ সংখ্যা, 7-এর গুণিতক এবং -28 থেকে ওই সেম ওই একই জিনিস যেটা লিখছি ওইটা লিখে দিলেই হয়ে গেল। এখন এইটা লেখার আগে একটু বর্ণনা দিতে হয়। ফার্স্টে বলতে হয় যে এই সেটে বিদ্যমান উপাদানগুলো 7-এর গুণিতক বা গুণনীয়ক যে জিনিসগুলো, সেই জিনিসটা বলতে হয়। যেমন এটাতে আমাদের গুণিতক, তো অবশ্যই আমাদের বলতে হবে এই সেটের উপাদানগুলো 7-এর গুণিতক সংখ্যা এবং যে কোনো পূর্ণ সংখ্যা যেটা কিনা -8 থেকে +8 পর্যন্ত সীমাবদ্ধ। এটা হচ্ছে কি আমাদের এ সেটের তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ। বি সেটটাকে আমরা যদি তালিকা থেকে গঠন পদ্ধতি প্রকাশ করতে যাই, বি সেটের উপাদানগুলোকে যদি দেখি, এখানে স্পেশাল ক্যারেক্টার পাওয়া যাচ্ছে। 0 থেকে শুরু করে 8 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এটা যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে যে জিনিসটা পাই সেটা হচ্ছে গিয়ে ফিবোনাচ্চি সংখ্যা। তো ফিবোনাচ্চি সংখ্যা কি? এটাও সংখ্যা বিষয়ক যখন বিশদ আলোচনা হবে তখন আমরা আলোচনা করব। আপাতত শুধু জেনে রাখেন যে যে কোনো সংখ্যা তালিকার প্রতি 2টা সংখ্যা যোগ করে যদি পরেরটা পাওয়া যায়, তাহলে সেটাকে ফিবোনাচ্চি সংখ্যা বলা হয়। প্রতি 2টা সংখ্যা যোগ করে তার পরেরটা, যেমন 0 1 যোগ করলে কত হয়? 1। এখানে একটু গাণিতিক ভুল আছে, এই জায়গাটা অবশ্যই 1 দিতে হবে, না হলে ফিবোনাচ্চি সংখ্যা হবে না, এমনকি কোনো সংখ্যা তালিকাই হয় না। এখন যদি এভাবেই রাখা হয় তাহলে কোনো সংখ্যা তালিকা হবে না যদি এই 1টা না দিই। আর 1টা দিলে যেটা হয়, এই 2টা যোগ করলে 1 পাই, আবার এই 2টা যোগ করলে 2 পাই, আবার 1 আর 2 যোগ করলে 3, 2 3 যোগ করলে 5, 5 3 যোগ করলে 8, আবার এটা যোগ করলে পরেরটা পাইতাম। তার মানে যদি এখানে আরেকটা 1 আমরা অ্যাড করি, তাহলে এটা ফিবোনাচ্চি সংখ্যা হয়। হয়তো বা প্রিন্টিং ভুল হইতে পারে, প্রিন্ট মিস্টেক, যাই হোক। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, যে বি সেটটা হচ্ছে গিয়া ফিবোনাচ্চি সংখ্যা তালিকা। এখানে বলতে হবে এক্স যেন এক্স ফিবোনাকি সংখ্যা, এবং ফিবোনাকি সংখ্যা তো পৃথিবীতে অসংখ্য, তো ওরা কি আমাদেরকে এখানে লিমিট করে দিছে? না, ওরাও আমাদের অসংখ্য মিন করছে। দ্যাটস ওয়াই আমরা আর কিছু না লিখে এভাবে ব্র্যাকেট ক্লোজ করব। এটাই হচ্ছে কি আমাদের বি সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ। এতক্ষণ আমরা সেটের 2টি প্রকাশ পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে গিয়ে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গিয়ে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির সেটগুলোর যে একক কাজ ছিল সেটা করলাম, গঠন পদ্ধতির যে একক কাজ ছিল সেগুলো আমরা সলভ করলাম। এই বিষয়গুলো নিয়ে আরও বিশদ আলোচনা করা যায়, এটা আমি রিকভারি ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা সেট তালিকা পদ্ধতির প্রকাশ আর গঠন পদ্ধতির প্রকাশ সম্পর্কে এটুকুই আলোচনা করব, এবং একক কাজগুলোও সলভ করে দিলাম। বারবার টেনে টেনে দেখলে আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। এখন আমরা এর পরের আলোচনায় চলে যাচ্ছি। আবার চলে আসলাম সুন্দরী বইটা নিয়ে। সুন্দরী বইয়ের 8 নম্বর পৃষ্ঠাতে এখানে সেটের প্রকারভেদ সম্পর্কে আলোচনা শুরু করবে। তার মানে 8 নম্বর পৃষ্ঠায় আমরা সেটের প্রকারভেদ আলোচনা শুরু পাবো। সেট বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তো এখানে যেভাবে আলোচনা করছে যেটার পর যেটা, আমি সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে ওনারা সার্বিক সেট নিয়ে আলোচনা করছেন, তারপর সসীম সেট, তারপর অসীম সেট। আমি এই 3টা জিনিস আগে একটু বোঝায় নিই। সার্বিক সেট জিনিসটা কি? ধরেন আমাদের একটা প্রশ্নে 2টা সেট নিয়ে আলোচনা করা আছে। একটা সেটে আছে 1 3 5, আরেকটা সেটে আছে 2 4 6। আরেকটা সেট নিই, আরেকটা সেটে আছে 1 5 7 9। এরকম 3টা সেট আছে। তাহলে একটা প্রশ্নের মধ্যে এরকম ভিন্ন ভিন্ন 3টা সেট আছে। এই 3টা সেট অবশ্যই স্বতন্ত্র, আলাদা আলাদা। এই 3টা সেটকে যদি সমন্বয় করে একটা সেট তৈরি করা হয়, তাহলে সেই সেটটাকে সার্বিক সেট বলা হবে, ইংলিশে ইউনিভার্সাল সেট বলা হয়। তাহলে সার্বিক সেটটা কি দাঁড়াইলো আমরা যদি একটু চিন্তা করি,
সার্বিক সেটটাকে লেখা হবে অবশ্যই বড় হাতের ইউ দ্বারা, যেটাকে আমি কানলা সেট বলে থাকি। তার মানে সার্বিক সেটকে অবশ্যই এইভাবে একটা ডাক নাম দেওয়া উচিত, না হলে প্যাচ লাগবে, কারণ সামনে আরেকটা সেট আছে যেটাকে এরকমভাবেই প্রায় লিখতে হয়। সো এটাকে আমরা ক্যাপিটাল লেটার ইউ হিসেবে বলতে পারি, আর কানলা দুই সাইডে কান, মনে রাখার সুবিধার্থে আর কি। তাহলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, সার্বিক সেট। তো এই যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যে তিনটা আমি স্বতন্ত্র সেট লিখছি, এই তিনটা সেটের সকল কমন আনকমন উপাদান নিয়ে যদি আমি আরেকটা সেট তৈরি করতে পারি, যেমন 1 2 3 4 5 6 7 9, একটু লক্ষ্য করে দেখলে দেখবা এই তিনটা সেটের সকল উপাদান এই সেটের মধ্যে বিদ্যমান। তাহলে বলা যায় এই সেটটা এই তিনটা সেটের সকল উপাদান ধারণ করছে, আর এই কারণে এই সেটটাকে ওই তিনটা সেটের সার্বিক সেট বলা হবে। অবশ্যই ভালো করে বুঝতে হবে, যেই সেটের মধ্যে আলোচ্য সকল সেটের সকল উপাদান বিদ্যমান থাকে সেই সেটকে ওই সেটগুলোর সার্বিক সেট বলে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, সার্বিক সেটে কি ভিন্ন কোনো উপাদান থাকতে পারে না? এগুলোর বাইরে অবশ্যই থাকতে পারে। সার্বিক সেট হচ্ছে মাদার সেট, সহজ কথা। এই সেটের মধ্যে অসংখ্য উপাদান থাকতে পারে, তার মধ্যে থেকে বিভিন্ন উপাদান নিয়ে নিয়ে ভিন্ন ভিন্ন সেট তৈরি হতে পারে। এটা হচ্ছে গিয়ে সার্বিক সেটের ব্যাপার। এখন আমরা চলে যাই সসীম এবং অসীম সেটে। এই যে সেটগুলো আমরা লিখছি, প্রত্যেকটা সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় বা নির্দিষ্ট। তার মানে যেই সেটে উপাদানগুলো নির্দিষ্ট হয়ে থাকে, অর্থাৎ গণনা করা যায় বা সসীম সংখ্যক হয়, সেই সেটকে আমরা বলতে পারবো সসীম সেট। সহজ করে বলে আরেকবার, যেই সেটগুলোর উপাদান নির্দিষ্ট হয় বা গণনা করা যায় সেই সকল সেটকে সসীম সেট বলা হয়। তাহলে অসীম সেট কাকে বলবে? এই যে ধরো আমরা এই সেটটাকে এভাবে না লিখে ডট ডট দিয়ে দিলাম, এখানে কি সব বিজোড় সংখ্যা, তার মানে আমরা ডট ডট দিয়ে বোঝাচ্ছি এটা বিজোড় সংখ্যার একটা সেট। অসংখ্য বিজোড় সংখ্যা আছে পৃথিবীতে, তাহলে কতগুলো আছে আমরা কি জানি? অসীম সংখ্যক আছে। দ্যাটস ওয়াই এই ধরনের সেটকে আমরা কি বলবো? অসীম সেট। তাহলে এখান থেকে আমরা তিন ধরনের সেট জানলাম, একটা হচ্ছে সার্বিক সেট, একটা হচ্ছে গিয়ে সসীম সেট, আর একটা হচ্ছে গিয়ে অসীম সেট। আমরা তাহলে আবার সুন্দরীতে ফিরে আসি। সুন্দরীর এখানে 8 নম্বর পৃষ্ঠায় মাথা খাটাও, মাথা খাটাইতে বলছে, দেখি কি বলা আছে। এখানে বলছে এফ সেটের উপাদান সংখ্যা কয়টি, কিভাবে নির্ণয় করলে, নিচের খালি জায়গায় লেখো। তাহলে চলো এই ঘরটা ফিল আপ করে দিই। তাহলে এফ সেটটা কি? এখানে আমি লিখে নিয়েছি এফ সেটটা, তোমরা বইয়ে দেখে নিতে পারো। 8 নম্বর পৃষ্ঠায় আবার বললাম, এফ সমান সমান এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 30 is less than x is less than 70। অর্থাৎ এই যে এফ সেটটা, সেটার মধ্যে এক্স, আমি আগেই বলে আসছিলাম যেই সেটগুলা সাধারণত কন্ডিশন থাকে, সরাসরি উপাদান থাকে না, তাদেরকে গঠন পদ্ধতির সেট বলে। তাহলে এই সেটটা গঠন পদ্ধতির সেট। তো গঠন পদ্ধতির সেট, এবং এই সেট বের করতে গেলে বা ভাঙাইতে গেলে তোমাকে আগে এই বৈশিষ্ট্যটা বুঝতে হবে। এখানে কি বলা আছে স্পষ্ট? মৌলিক সংখ্যা। তাহলে আমাদেরকে এখান থেকে মৌলিক সংখ্যাগুলোর সেটটা আগে লিখে নেব, যে মৌলিক সংখ্যা লিখলাম সংখ্যা পি সমান সমান 2 3 5 7, এভাবে যারা আছে অসংখ্য মৌলিক সংখ্যা আছে। তো ওনাদের কথা হচ্ছে মৌলিক সংখ্যা হইতে হবে এবং 30 থেকে বেশি 70 থেকে কম, এই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে তোমাকে। তাহলে তুমি একটু চিন্তা করে করে এখানে লিখতে পারো এফ সেটের মধ্যে মৌলিক সংখ্যা আসবে, কোনটা কোনটা আসবে সেই জিনিসগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে বা মুখস্থ থাকলে ডিরেক্ট লিখে ফেলবা। আমরা ক্যালকুলেটর দিয়ে মৌলিক সংখ্যা খুঁজতে পারি, এবং মুখস্থ থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ক্যালকুলেটর দিয়ে কীভাবে খুঁজবো? আমাদের হাতে বলা আছে 30 থেকে বেশি হইতে হবে। তো আমরা 31কে এমনিতে তো জানি জোড় সংখ্যা সবগুলোই একটাও মৌলিক হবে না, তাহলে জোড় সংখ্যাগুলো বাদ দিব। তাহলে 31কে আমরা যদি ভাগ দেই, এখন কত কত দিয়ে ভাগ দিয়ে টেস্ট করবো? জাস্ট 2 আর 3 দিয়ে ভাগ করলে 2 3 5, এই তিনটার বাইরে সাধারণত কোনো কিছুতে ভাগ দেওয়ার প্রয়োজন পড়ে না। 2ও দরকার পড়ে না, কারণ হচ্ছে সকল জোড় সংখ্যা তো অটোমেটিক্যালি সে মৌলিক হবে না। তাহলে 2ও বাদ দিলাম। 3 আর 5 এই দুইটা দিয়ে নর্মালি ভাগ দিয়ে চেষ্টা করতে হয়, যদি ভাগ যায় তাহলে মৌলিক হবে না, নাহলে মৌলিক হবে। যেমন 31, এটাকে কোনোভাবে 3 দিয়েও ভাগ যাবে না, আবার 5 দিয়েও ভাগ যাবে না, দ্যাটস 31 অবশ্যই মৌলিক সংখ্যা। এরপরে আমরা যদি 32কে জোড় সংখ্যা বাদ, 33 অবশ্যই 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 33 বাদ, 34 বাদ, 35ও বাদ যাবে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগ যায়, তাহলে 36ও বাদ যাবে, 37 সম্ভবত মৌলিক সংখ্যা হবে। সম্ভবত বলার কারণ আমি এভাবে বলার চেষ্টা করছি, তোমরা যাতে এভাবে ভাবতে পারো।
আমার তো মুখস্থ আছে, আমি ডিরেক্ট মুখস্থ লিখতে পারতাম, কিন্তু আমি মুখস্থ লিখছি না তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে আমরা 37কে একটু ভাগ করি, হইল না 37 ভাগ হচ্ছে গিয়ে 3, কোনোটাই হলো না, তার মানে 37 মৌলিক সংখ্যা। এভাবে চিন্তা করে করে আমাদের বাকি সকল মৌলিক সংখ্যা লিখতে হবে। তাহলে যেভাবে বললাম যে এভাবে ভেবে ভেবে চিন্তা করে লেখা যেতে পারে। এখন আমি সরাসরি লিখে দিচ্ছি, আর টাইম নষ্ট না করি। তোমরা ভেবে ভেবে লিখতে পারবা 31, 37, তারপর আসবে হচ্ছে গিয়ে 41, 43, তারপর হচ্ছে 47, 53, 59 হবে, তারপরে হবে হচ্ছে গিয়া 61, 67, মেবি শেষ। এই যে কয়টা আছে আমাদের কাছে মৌলিক সংখ্যা, তাহলে এফ যতগুলো মৌলিক সংখ্যা ধারণ করে এই কন্ডিশন অনুযায়ী 30 থেকে 70 পর্যন্ত আমরা সেই মৌলিক সংখ্যাগুলো লিখে নিলাম। তাহলে সুন্দরী বইয়ের যে মাথা খাটাও কথাটা ছিল যে বক্সে, সেই বক্সে তোমরা সুন্দর করে এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। কি আবার একটু বলছি, এফ গঠন পদ্ধতিতে যে সেটটা আছে ওনারা বলছে এটা কীভাবে তুমি ভাঙাচ্ছ এবং কয়টা উপাদান আছে সেই জিনিসগুলো তুমি লেখো সুন্দর করে। এটা যেহেতু মৌলিক সংখ্যা 30 থেকে 70-এর মধ্যে, তাহলে তুমি মৌলিক সংখ্যার সেটটা আগে লিখে নিবা, তারপরে বলবা যে এফ সমান সমান এতগুলো মৌলিক সংখ্যা, আর নিচে গুণে লিখে দেবে 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এফ সেটের মানে উপাদান 9টি। তাহলে মাথা কাটানো শেষ হইলো আমাদের। মাথা কাটানো শেষ হইলে অর্থাৎ 8 নম্বর পৃষ্ঠার যে ফাঁকা ঘরটা ছিল, যে ঘরে মাথা খাটিয়ে লিখতে বলেছিল, এখানে এফ সেটের উপাদান সংখ্যা কয়টা, আমরা 9টা বলে ফেলেছি। কিভাবে কি নির্ণয় করতে হয় সেটাও এখানে লিখে দিও তোমরা ওখান থেকে কপি করে। এরপরে বলছে অসীম সেট। অসীম সেট আমরা এই সম্পর্কে কিন্তু ফার্স্টেই বলে নিছি আমি। এখানে কয়েকটা সেট দিছে ওরা, ক খ গ ঘ উম 5টা। এই 5টার সেট সম্পর্কে ওরা আবার পরের পৃষ্ঠাতে গিয়ে 9 নম্বর পৃষ্ঠা একদম উপরে বলবে মাথা খাটাও, সুন্দরীকে দেখে মাথা খাটাইতে হবে। তো মাথা খাটাইতে কি বলছে যে উপরের সেটগুলো অসীম কেন, তাহলে আমরা প্রত্যেকটা ধরে ধরে একটু কথা বলি। ওরা ক নম্বর সেটে বলছে এক্স যেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, কোনো কন্ডিশন অ্যাড করেনি। তাহলে তোমার সামনে যদি বই থাকে তুমি দেখো এই ক নাম্বার সেটটায় কোনো নির্দিষ্ট লিমিট না থাকার কারণে এই সেটটা অবশ্যই অসীম সেটই হবে, কেননা স্বাভাবিক সংখ্যা অসংখ্য হয়, বিজোড় স্বাভাবিক সংখ্যাও অসংখ্য, 1 3 5 7 9 এভাবে চলতে থাকে। তাহলে এটা গেল আমাদের। খ নম্বরে বলছে স্বাভাবিক সংখ্যার সেট n = 1 2 3 4 ... তো এটা তো দেওয়াই আছে অসীম সেট। যেহেতু এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা তো শূন্য থেকে বড় সকল সংখ্যাই স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার সেটও একটা অসীম সেট। তারপরে পূর্ণ সংখ্যার সেট বলছে গ নম্বরে, পূর্ণ সংখ্যার সেট অসীম সেট, কারণ আমরা জানি পূর্ণ সংখ্যা শূন্য থেকে বড় এবং ছোট সকল অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা। যেহেতু এর উপাদানগুলো নির্দিষ্ট নয়, তাহলে অবশ্যই এগুলো অসীম সেট। ঘ নাম্বার মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যাও অনির্দিষ্ট, কারণ আমরা জানি না যে শূন্য থেকে বড় যে সকল সংখ্যাগুলো p/q আকারে প্রকাশ করা যায় এদেরকে মূলদ সংখ্যা বলে, এরকম কতগুলো সংখ্যা আছে। তাহলে যেহেতু আমরা জানি না, এটা অসীম সেট। উম নাম্বার বলছে বাস্তব সংখ্যার সেট, আর পৃথিবীতে কল্পনা করা যায় এমন সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। সংখ্যা নিয়ে অনেক সুন্দর আলোচনা আছে, এটা একদিন আমি ইনশাল্লাহ শোনাবো। তো বাস্তব সংখ্যার সেট এটা অসীম সেট হবে। তো এই যে সবগুলো সেটই যেহেতু অসীম উপাদান ধারণ করে, দ্যাটস ওয়াই আমরা সবগুলো সেটকে অসীম সেট বলতে পারি। এই কথাটা লিখে দিলেই কিন্তু হয়ে গেল। তাহলে আজকে আমরা 9 পৃষ্ঠার একদম প্রথম যে মাথা খাটাও পর্যন্ত এই পর্যন্তই আলোচনা করলাম, আর আলোচনা না করে আজকে ইনশাল্লাহ পরের আলোচনাটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করবো। এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে, দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, যদি কোনো পরামর্শ থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় বা বোঝানোর কোনো ধরন নিজের মতো মনে হয় যে এই জায়গায় সমস্যা বা এটা বুঝতে পারতেছেন, এইভাবে বোঝানোটা সমস্যা হচ্ছে, যে কোনো পরামর্শ খুব সুন্দর মন খুলে আপনি কমেন্ট বক্সে লিখতে পারবেন। ইনশাল্লাহ আমি সেটা পর্যালোচনা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।